আসসালামু আলাইকুম। শুরু করছি মহান করুণাময় আল্লাহর নামে, যিনি আমাদের সকলের উত্তম রিজিক দান করেছেন। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গল্প পাঠে আমি আপনাদের সাথে আছি পারভেজ মাহমুদ সজীব। আর সবাই শুভকামনা নিয়ে পাশে থাকলে আমি এই প্রয়াস চালিয়ে নিতে পারবো। এজন্য সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বেল বাটন প্রেস করে। তাহলে আমি আরো নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আজ আপনাদেরকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। গল্প পাঠে আমি আপনাদের সাথে আছি পারভেজ মাহমুদ সজীব। আজকে আপনারা শুনবেন পার্ট 2। তবে তিনি ভৌতিক গল্পের কথা বলছেন, তা মানসিক অসুস্থতার দিকে ইঙ্গিত করেন। স্যার বিত্তবান বলেই মনে হলো, কারণ তিনি তেতলা বাড়ির কথা বলেছেন। সেই বাড়িটি তারই হওয়ার সম্ভাবনা। নোট বইয়ের ঠিকানায় গুলশানের কথা লেখা। গুলশান বিত্তবানদের এলাকা। ভদ্রলোকের হাতে পাথর বসানো 3টি আংটি। ব্যবসায়ীরা সাধারণত পাথর টাথরে বিশ্বাসী হয়। তিনি সম্ভবত একজন ব্যবসায়ী। রাত 11:05 মিসির আলী বাতি নিভে ঘুমিতে গেলেন। কঠিন নিয়মে তিনি এখন নিজেকে বাঁধার চেষ্টা করছেন। ঘুম আসুক বা না আসুক, রাত 11টা বাজতে তিনি বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়বেন। ঘুম আনানোর সব প্রক্রিয়া আছে, সেগুলো প্রয়োগ করবেন। তারপরও যদি ঘুম না আসে, কোনো ক্ষতি নেই। বিছানায় গড়াগড়ি করবেন, উঠবেন ভোর 5টায়। ঘুম পাড়িয়ে দেওয়ার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু ঘুম ভাঙানোর যন্ত্র আছে। 230 টাকা দিয়ে তিনি একটা অ্যালার্ম ঘড়ি কিনেছেন। এই ঘড়ি ভোর 5টায় এমন হয়েছে শুরু করেছে, কার সাধ্য আছে বিছানায় শুয়ে থাকে। বিজ্ঞানের এই সাফল্যের দিনে ঘুম আনার যন্ত্র বের হওয়া উচিত। অ্যালার্ম ঘড়ি যে হারে বিক্রি হয়, ঘুম ঘড়িও সে হারে বিক্রি হবে। ঘুম আনানোর প্রক্রিয়াগুলি কাজ করছে না। মিসির আলী 700 ভেড়া গুনলেন। এই গুণন প্রক্রিয়ায় মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবার কথা। ক্লান্ত হবার পরিবর্তে মস্তিষ্ক আরও উত্তেজিত হলো। মনে মনে গল্প বললেও নাকি ঘুম আসে। ঘুম বলার সময় ভাবতে হয় একদল ঘুম চোখে শিশুরে গল্প শুনছে। মিসির আলী গল্প শুরু করলেন। সব গল্প শুরু হয় এইভাবে। এক দেশে ছিল এক রাজা। তার গল্পটা একটু অন্যরকম হলো। এক দেশে ছিল এক রানী। রানীর 2 রাজা, সুরাজা এবং দুরাজা। সুরাজা বড়ই ভালো। কল্পনা শিশুদের একজন প্রশ্ন করল, সুরাজার নাম কি? সুরাজার নাম হচ্ছে ওসমান গনি। মোটাসোটা একজন মানুষ, 50-এর মতো বয়স, হাতে 3 আংটি। এর মধ্যে একটা আংটি নীলার। সুরাজার 3টা দাঁত সোনা দিয়ে বাঁধানো। কল্পনার শিশুটি বলল, এ আবার কেমন রাজা? মিসির আলী বিছানা থেকে উঠে পড়লেন। বাতি জ্বালালেন না। অন্ধকারে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ঢাললেন। বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরলেন। যদিও তার বর্তমান নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কোনো সিগারেট খাওয়ার ব্যবস্থা নেই, তিনি এক ধরনের অস্বস্তি বোধ করছেন, এক ধরনের বিভ্রান্তি, যা ওসমান গনি নামের মানুষটি তৈরি করে গেছেন। মাথা থেকে বিভ্রান্তি তাড়াতে পারছেন না। স্নায়ু উত্তেজিত হয়ে আছে। বারান্দায় প্রচুর হাওয়া, মেঘলা আকাশ। শ্রাবণের ধারাবর্ষণ সম্ভবত শুরু হবে। তার শীত শীত লাগছে। জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই ঘুমিয়ে পড়লেন। সিগারেট পুড়তে পুড়তে এক সময় হাতেই নিভে গেল। তার ঘুম ভাঙল ভোর 5টায়। 230 টাকার কেনা অ্যালার্ম ঘুরে তাকে যথাসময় ডেকে তুলল। তিনি হাত মুখ ধুলেন, কেরোসিনের কুকারে চা বানিয়ে খেলেন। খানিকক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন। অ্যান্ড নিয়ন্ত্রণ জীবনযাপন পদ্ধতির অংশ। ডাক্তার বিশেষভাবে বলে দিয়েছেন, পাথরের মতো মুখ করে বলেছেন, মিসির আলী সাহেব, আপনার শরীরের কলকবজা সবই নষ্ট হয়ে গেছে। এটা কি আপনি জানেন? মিসির আলী হাসতে হাসতে বললেন, জানি। আর কিছুদিন বেঁচে থাকতে চান না? এখনই মরে যেতে চান? অল্প কিছুদিন বাঁচতে চাই। কতদিন? এই ধরুন 1 বছর। মিসির আলী ভেবেছিলেন ডাক্তার বলবেন 1 বছর কেন। ডাক্তার সে প্রশ্ন করলেন না। খসখস করে প্রেসক্রিপশনে এক গাদা কথা লিখলেন। ভোরবেলা খোলা জায়গায় দাঁড়িয়ে 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে তার একটি। এক্সারসাইজের 1 ঘন্টা পর প্রাতঃভ্রমণের ব্যাপার আছে। ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, 1 ঘন্টা হাঁটতেই হবে। এখন ঝড়, টাইফুন, ভূমিকম্প কোনোটাই হচ্ছে না। টিপটিপ করে বৃষ্টি অবধি পড়ছে। সেই বৃষ্টি অগ্রাহ্য করে বের হওয়া যায়। ছাতা মাথায় প্রান্তভ্রমণ মন্দ নয়। সকালবেলায় এই বেরোনোটা তার খারাপ লাগে না। বিচিত্র সব চরিত্র দেখা যায়। একদল মানুষ প্রাতঃভ্রমণকে প্রায় উপাসনার পর্যায়ে নিয়ে এসেছে।
উপাসনায় যেমন কিছু নিয়ম থাকে, এদেরও আছে। আরেক দল খাদক জাতীয়। ভ্রমণের এক পর্যায়ে বিশাল টিফিন ক্যারিয়ার খুলে হাওমাও করে পরোটা গোস্ত যেভাবে গিলতে থাকেন, তাতে মনে হয় তাদের সৃষ্টি হয়েছে খোলা মাঠে বসে গোস্ত পরোটা খাবার জন্য। মিসির আলম বেরোবার মুখে বাধা পেলেন। গেটের কাছে আসতেই 30-35 বছরের বয়সী এক ভদ্রলোক শীতল গলায় বললেন, আপনি কি বেরোচ্ছেন? মিসির আলী বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ। কাল রাতে ওসমান গনি নামের কেউ কি আপনার কাছে এসেছিলেন? এ বিষয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আমি পুলিশের লোক, ইন্সপেক্টর অফ পুলিশ। আমার নাম রকিবউদ্দিন। মিসির আলী সহজ গলায় বললেন, ওসমান গনি কি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। আপনি কি করে জানলেন? অনুমান করেছি। আমার অনুমান শক্তি ভালো। অনুমান শক্তি ভালো থাকাই ভালো। আসুন কথা বলি। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। হোম মিনিস্টার নিজেই ইন্টারেস্ট দেখিয়েছেন। বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। প্রাথমিকভাবে 8 ঘন্টার মতো কথা বলবো, পরে আবার আসব। রকিবউদ্দিন সাহেব, এখন তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। 1 ঘন্টা মর্নিং ওয়াক করব। আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা অপেক্ষা করা সম্ভব না। আপনাকে এখনই কথা বলতে হবে। এমন কোনো আইন কি আপনাদের আছে যে পুলিশ যখন কথা বলতে চাইবে তখন আপনি কথা বলতে হবে? আইনের বিষয় নয়, হোম মিনিস্টার নিজে বলেছেন। তিনি বিষয়টা খুব আগ্রহ দেখাচ্ছেন। আমি এই মুহূর্তে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছি না, কাজেই আপনাকে অপেক্ষা করতে হবে। আমার ঘরের চাবি দিয়ে যাচ্ছি, আপনি আমার ঘরে অপেক্ষা করতে পারেন। তবে আপনার যদি ধারণা হয় আমি পালিয়ে যেতে পারি, তাহলে আপনি আমার সঙ্গেও আসতে পারেন। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আপনি দেরি করবেন না। দিন, ঘরের চাবি দিন। মিসির আলী চাবি দিয়ে গেট খুলে রওনা হলেন। রাস্তার মোড় পর্যন্ত গিয়ে একবার পিছনে ফিরলেন। ইন্সপেক্টর সাহেব আগের জায়গায় চাবি হাতে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের মুখ শ্রাবণ মাসের আকাশের চেয়েও মেঘলা। বৃষ্টি জোরে সরে পড়া শুরু করছে। রাস্তার নোংরা পানি পায়ের গোড়ালি পর্যন্ত ময়লা পানিতে ডুবে যাচ্ছে। প্রাতঃ ভ্রমণে যাবার কোনো মানেই হয় না। তবু মিসির আলী যাচ্ছেন। ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, তাকে 1 ঘন্টা হাঁটতে হবে। সকালের খোলা হওয়া গায়ে লাগাতে হবে। 1 বছর তাকে বেঁচে থাকতে হবে। দেখা যাক ডাক্তারের উপদেশ মেনে কতদূর কি হয়। আজ শরীর অন্য দিনের থেকে বেশি খারাপ লাগছে। চোখ জ্বালা করছে। কোনো কিছুর দিকেই তেমন তাকিয়ে থাকা যাচ্ছে না। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট হতে শুরু করছে। শুধু শরীর নয়, মনও নষ্ট হতে শুরু করছে। ওসমান গনির মৃত্যু সংবাদ তাকে বিচলিত করেনি, করা উচিত ছিল। খ্রিস্টানরা নিষ্ঠুর সংবাদে গির্জায় ঢং ঢং করে, ঘণ্টা বাজায়। নিয়মটা সুন্দর, সবাইকে জানিয়ে দেওয়া হয়, শোনো, তোমরা শোনো, তোমাদের একজন চলে গিয়েছে। ঢং ঢং ঢং। কেমন আছেন মিসির আলী সাহেব? মিসির আলী তাকালেন। অপরিচিত একজন মানুষ। অপরিচিত মানুষের প্রশ্নের জবাব খুব অল্প কথায় দিতে হয়। কিন্তু মিসির আলী একটা দীর্ঘ বাক্য বললেন, আমি ভালো না, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, মনও নষ্ট হচ্ছে। অপেক্ষা করছি ঘন্টার জন্য। ঢং ঢং ঢং। ভাই যাই। অপরিচিত ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি এতটা অবাক হচ্ছেন কেন তাও মিসির আলী ধরতে পারলেন না। পুলিশের লোকের বিভ্রান্ত করে সবাই বোধহয় এক ধরনের আনন্দ পায়। 1 ঘন্টার জায়গায় মিসির আলী 2 ঘন্টা দেরি করলেন। ভ্রমণ শেষ করে হোটেল রহমানিয়ায় নাস্তা করলেন। খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা পত্রিকা পড়লেন। গুরুত্বপূর্ণ মৃত্যুর কথা সব কাগজেই লেখা থাকবেন। ওসমান গনি সম্পর্কিত কোনো খবর পত্রিকায় লেখা নেই। হোম মিনিস্টারের কাছে মানুষটি গুরুত্বপূর্ণ মনে হলো, খবরের কাগজের কাছে লোকটি হয়তো নয়। হোটেল রহমানের থেকে বের হয়ে তিনি নিতান্তই অকারণে নিউ মার্কেট কাঁচা বাজারে গেলেন। ভোরবেলা এখানে মাছের পাইকারি কেনাবেচা হয়। গাদাগাদি করে রাখা মাছের স্তূপ হাঁকডাক করা বিক্রি করা হয়। যারা কেনে তারা মুখ কালো করে কেনে, আর যারা বিক্রি করে তারাও মুখ কালো করে বিক্রি করে। দেখতে মজা লাগে। মিসির আলী ঘরে ঢুকতে ঢুকতে বললেন, 1 ঘন্টার কথা বলেছিলাম, একটু দেরি হলো। ইন্সপেক্টর রকিবউদ্দিন গম্ভীর গলায় বললেন, আপনি 1 ঘন্টা 25 মিনিট লেট করছেন। বোঝাই যাচ্ছে মানুষটি অনেক বিরক্ত। পুলিশের লোকদের বিরক্তি প্রকাশের ভঙ্গি অন্যরকম। রকিবউদ্দিন তার বিরক্তি প্রকাশ করছেন ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রকিবউদ্দিনের সঙ্গে কথা বলে আরও একজনকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে পদমর্যাদায় ছোট।
ঘরে আরও চেয়ার থাকতেও সে বসেছে মেরাই, তার হাতে কাগজ কলম। মিসির আলি বললেন, আপনারা কি চা খাবেন? চা করি? চা খাবো না, আপনি আমার সামনে বসুন, কথার জবাব দিন। আপনি এমন ভঙ্গিতে কথা বলছেন যেন আমি আসামি। আমি কি আসামি? খুন যখন হয় তখন খুনের পরিস্থিতি সবাইকে আসামি ভেবে পুলিশ নিয়ে এগোয়। ওসমান গনি খুন হয়েছেন, আমি প্রশ্ন করব না। প্রশ্ন করাটা আমার কাজ, আমি করব, আপনি উত্তর দিবেন। বেশ, প্রশ্ন করুন। আপনি দাঁড়িয়ে না থেকে বরং আমার সামনের চেয়ারটাই বসুন। চেয়ারে না বসে আমি বরং খাটে বসি, পা তুলে বসে আমার অভ্যাস। আপনারা আমার সবার ঘরে চলে আসুন, আমি খাটে পা তুলে বসবো, আপনারা আমার সামনে চেয়ারে বসবেন। রাকিবউদ্দিন কঠিন মুখে বললেন, অন্যের সবার ঘরে ঢুকি না আমি, কথাবার্তা যা হবার এখানেই হবে। বেশ, প্রশ্ন করুন। রাকিবউদ্দিনের সঙ্গে লোকটি খাতা পেন্সিল হাতে তৈরি, মনে হচ্ছে শর্ট হ্যান্ড জানা লোক। আজকাল পুলিশের সঙ্গেও শর্ট হ্যান্ড জানা লোকজন হয়তো থাকে। মিসির আলি জানেন না, পুলিশের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। প্রশ্নোত্তর শুরু হলো। প্রশ্নের ধারা দেখে মনে হচ্ছে রকিবউদ্দিন দীর্ঘ 1.5 ঘন্টা বসে বসে প্রশ্ন সাজিয়ে রেখেছেন। কোনটির পর কোনটি বলবেন তাও ঠিক করে রাখেছেন। তবে প্রশ্নগুলোর মধ্যে প্রাণ নেই, প্রতিটা প্রশ্ন একই ভঙ্গিতে করা হচ্ছে, স্বরের ওঠানামা নেই, রোবট গান্ধী প্রশ্ন। ইন্সপেক্টর মিসির আলি সাহেব? মিসির আলি, জি। ইন্সপেক্টর, আপনি কি করেন? মিসির আলি, আমি এক সময় অধ্যাপনা করতাম, এখন তেমন কিছু করি না। ইন্সপেক্টর, কিছু না করলে আপনার সংসার চলে কি করে? মিসির আলি, আমার সংসার নাই, একা মানুষ কোনো না কোনোভাবে চলে যায়। ইন্সপেক্টর, একা মানুষের কি বেঁচে থাকার জন্য টাকা লাগে? সেই টাকাটা আসে কোথা থেকে? মিসির আলি, ওসমান গনির মৃত্যুর সঙ্গে আমার এই প্রশ্নের কোনো সম্পর্ক ধরতে পারছে না। ইন্সপেক্টর, আপনি আমার প্রশ্নের জবাব দিন, আপনাকে সম্পর্ক খুঁজতে হবে না। মিসির আলি, বাজারে আমার লেখা কিছু বই আছে, পাঠ্য বই, বইগুলি থেকে রয়্যালিটি পাই। ইন্সপেক্টর, বাড়ি ভাড়া কত দেন? মিসির আলি, আগের দিতাম 1500 টাকা, ইলেকট্রিসিটি পানি বিল সহ, এখন কিছু দিতে হয় না। ইন্সপেক্টর, দিতে হয় না কেন? বাড়িওয়ালা ভদ্রলোক একটা সামান্য সমস্যা আমি সমাধান করেছিলাম, তারপর থেকে উনি ভাড়া নেন না। ইন্সপেক্টর, কি সমস্যা? মিসির আলি, ভৌতিক সমস্যা। ওর বাড়িতে ভূতের উপদ্রব ছিল, সেই উপদ্রব দূর করেছি। ইন্সপেক্টর, আপনি কি ভূতের ওঝা নাকি? মিসির আলি, আমি ভূতের ওঝা নই, অবশ্যই এক অর্থে ভূতের ওঝা বলতেও পারেন। আমি কিছু মনে করবেন না, আপনার প্রশ্নের ধারা আমি বুঝতে পারছি না। ইন্সপেক্টর, ওসমান গনি সাহেব কি মাঝে মাঝে আপনাকে অর্থ সাহায্য করতেন? মিসির আলি, না, গতকালে আমি তাকে প্রথম দেখি। মিসির আলি, আপনি কি বলতে চাচ্ছেন যে উনি আপনার কাছে এসেছিলেন? মিসির আলি, জি। ইন্সপেক্টর, উনি কখন এসেছিলেন আপনার কাছে? মিসির আলি, উনি রাত 8টার সময় এসেছিলেন, 9:30টায় চলে যান। ইন্সপেক্টর, ওর সম্পর্কে আপনি কি জানেন? মিসির আলি, আমি কিছুই জানি না। ইন্সপেক্টর, আপনি মিথ্যা কথা বলছেন, কারণ উনি যে ব্যবসায়ী তা আপনি জানতেন। আপনার সবার ঘরে বালিশের কাছে রাখা একটা খাতায় আপনি তার সম্পর্কে লিখেছেন। মিসির আলি, জেনে লিখিনি, অনুমান করে লিখেছি। আরেকটি কথা, খানিকক্ষণ আগে যে বললেন আপনি কারো সবার ঘরে ঢোকেন না, তা ঠিক নয়। আপনি আমার অনুপস্থিতিতে আমার সবার ঘরে ঢুকেছেন। সন্দেহজনক জায়গায় অনুসন্ধান চালানোর অধিকার পুলিশের আছে। মিসির আলি, তার জন্য সার্চ ওয়ারেন্ট লাগে, আপনার কি সার্চ ওয়ারেন্ট আছে? ইন্সপেক্টর, মিসির আলি সাহেব, আমার সার্চ ওয়ারেন্ট আছে, আমি কাছাকাছি কখনো করি না। দেখতে চান? মিসির আলি, দেখতে চাই না। বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন, আর কি জানতে চাই বলুন। ইন্সপেক্টর, ওসমান গনি সাহেব, আপনি ঠিক কী কারণে এসেছিলেন? মিসির আলি, ঠিক কী কারণে এসেছিলেন আমার কাছে পরিষ্কার নয়। তিনি দুটো ছোট সাইজের ভোটের কথা বললেন, আমার কাছে মনে হলো তিনি মানসিকভাবে অসুস্থ। ইন্সপেক্টর, আপনার ধারণা উনি মানসিক রোগী? মিসির আলি, আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে সম্ভাবনা অবশ্যই আছে। ইন্সপেক্টর,
তার হত্যাকারীর নাম কি আপনাকে বলে গেছেন? সেই নাম বলুন। মিসির আলী, আপনার কথায় আমি বিস্মিত বোধ করছি। এ ধরনের কোনো কথাই হয়নি। তাছাড়া শুধু শুধু আমাকে হত্যাকারীর নাম বলতে যাবেন কেন? ইন্সপেক্টর, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, উনি যখন কথা বলেছিলেন তখন কোন বিশেষ কিছু কি নজরে পড়ছে? মিসির আলী, আমি খুব ফুটিয়ে ওকে লক্ষ্য করিনি। তার সোনাবন্ধন তিনটা দাঁত দেখে বিস্মিত হয়েছি। এ যুগে সোনা দিয়ে কেউ দাঁত বাঁধায় না। ইন্সপেক্টর, উনি কি আপনাকে বললেন যে ওর দাঁত সোনা দিয়ে বাঁধানো, নাকি আপনি এটা আপনার অনুমান? মিসির আলী দীর্ঘশ্বাস বলে বললেন, অনুমান নয়, দেখলাম। ইন্সপেক্টর খুব মুখ বিকৃত করে বললেন, মনে হচ্ছে উনি মিসির আলী কোনো কথাই বিশ্বাস করছেন না। মিসির আলী মনে হলো পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে। একবার জট পাকাতে শুরু করলে জট পাকানোর প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে। মিসির আলী বললেন, ওসমান গনি যে আপনার কাছে এসেছিলেন, এই তথ্য আপনি কোথায় পেলেন? ইন্সপেক্টর রকিবউদ্দিন যন্ত্রের মতো বললেন, ওর একটা লেখার টেবিলে আপনার লেখা একটা চিরকুট ছিল। আপনার ঠিকানাও সেই চিরকুটে লেখা। দেখুন তো, এই হাতের লেখা আপনার? জি, আমার। চিরকুটে এই জাতীয় কথা আপনি কেন লিখলেন? উনি লিখতে বললেন বলেই লিখলাম। কোনো কিছু কেউ লিখতে বললেই আপনি লিখবেন? না, তাই না। মানুষটা যদি উন্মাদ হয় এবং কোনো কিছু লিখে না দিলে যদি তার কাছ থেকে মুক্তি পাওয়া না উপায় থাকে, তখন লিখে দিতে হয়। আমার পরিস্থিতি আপনি যদি পড়তেন তাহলে বুঝতেন। আপনি কি বলতে চাচ্ছেন ওসমান গনি একজন উন্মাদ, মানসিকভাবে সুস্থ না বটেই? ঠিক আছে, আপনি যা বলছেন লিখে দিচ্ছি। ধরে নিচ্ছি যা বলছেন সবই সত্য। মিথ্যা বলার আমার কোনো কারণ নাই। দেখুন মিসির আলী সাহেব, আমি 17 বছর ধরে পুলিশে চাকরি করছি। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছি, কারণে মিথ্যা বলেছে, অকারণে মিথ্যা বলতে মানুষ বেশি পছন্দ করে। আপনার অবজারভেশন ঠিক আছে। রাকিবউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি এখন আমার সঙ্গে চলুন। কোথায়? ওসমান গনি সাহেব, কেউ ডেড বডি দেখাবেন। তার কি প্রয়োজন আছে? মৃত মানুষ দেখতে আমার ভালো লাগে না। মৃত মানুষ দেখতে কারোরই ভালো লাগে না। আপনাকে আমার সঙ্গে আসতে হবে। আপনি আসুন, চলুন। কিছুই মিলছে না। গুলশানের অভিজাত এলাকায় তৈতলা বাড়ি। বাড়ির সামনে বিশাল লন, ফেয়ারা আছে, মার্বেল পাতনের শিশু ফোয়ারায় মধ্যমণি। চারিদিক থেকে তার গায়ে পানি এসে পড়ছে। বাড়ির সামনে ফুলের বাগান নেই। ঘাসে ঢাকা লন ঢেউয়ের মতো উঁচু নিচু করা। মনে হয় বাড়ির সামনে কেউ খেলছে। বাড়ির প্যাটার্নটাও জাহাজের মতো। ফুলের বাগান বাড়ির দুপাশে। দেশি ফুলের প্রচুর গাছ। মিসির আলীকে গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। কড়া পুলিশ পাহারা, কেউ ভেতরে ঢুকতে পারছে না। রকিবউদ্দিন ভেতরে গেলেন। প্রায় 45 মিনিট পর তিনি ফিরে এসে মিসির আলীকে নিয়ে গেলেন। দোতলার ঘরে নিচু খাটের উপর মৃতদেহ শোয়ানো। সাধারণত মরা বাড়িতে হইচই কান্নাকাটি থাকতে পারে, এখানে তার তেমন কিছু নেই। ঘরের কোনায় রাখা গদি কাটা চেয়ারে অল্প বসে মেয়ে বসে পাথরের মতো মুখ করে বসে আছে। মেয়েটি এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির মাথায় চুল লম্বা, গায়ে উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। খাটের এক কোনায় তিনি বসে আছেন। সম্ভবত তিনি ডাক্তার। সাপারের পকেট থেকে স্টেপ কপের মাথা বের হয়ে আছে। মৃত মানুষের জন্য ডাক্তার প্রয়োজন হয় না। উনি কেন আছেন কে জানে। ঘরের ভেতর এমন একজন পুলিশ অফিসারও আছেন। তাকে একই সঙ্গে নার্ভাস ও বিরক্ত মনে হচ্ছে। তিনি স্থির হয়ে এক সেকেন্ডও দাঁড়াতে পারছেন না। সাধারণত মৃতদেহের চাদর ঢেকে থাকে, এক্ষেত্রে তা করা হয়নি। মৃতদেহের মুখের উপরে কোনো চাদর নাই। মিসির আলী বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। তার বিস্মিত হওয়ার সঙ্গত কারণ ছিল। রাকিবউদ্দিন বলেছেন, মিসির আলী সাহেব, ভালো করে দেখুন, উনি কি আপনার কাছে গিয়েছিলেন? না, উনি যাননি। দাঁত দেখার কোনো প্রয়োজন নাই। না, দাঁত দেখার প্রয়োজন নাই। যিনি আমার কাছে গিয়েছিলেন তিনি মোটা সোটা এ ধরনের খাটো মানুষ, গায়ের রোগ শ্যামলা। যিনি আপনার কাছে গিয়েছিলেন তিনি বলেছিলেন ওনার নাম ওসমান গনি। জি। গদিতে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ গলায় বললেন, এখানে এত কথা বলছেন কেন? কথা বলার জায়গার তো অভাব নাই। রকিবউদ্দিন মিসির আলীকে সঙ্গে নিয়ে বের হয়ে এলেন। মিসির আলী বললেন, আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। দরকার হলে আপনাকে সঙ্গে যোগাযোগ করব। দরকার হবে বলে মনে করছেন? রকিবউদ্দিন ভাবনাবিহীন গলায় বললেন, বুঝতে পারছে না।
একটা সিম্পল কেস সুইসাইড। বাথরুমের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। ও আত্মহত্যা সম্পর্কে এটা নোট রেখে গেছে। আর কোনো সমস্যা ছিল না। নোট নাই, উল্টো আপনার সম্পর্কে আজগুবি কথা লেখা। আপনার তাহলে ধারণা হচ্ছে কথাগুলো আজগুবি? হ্যাঁ, তাই ধারণা হচ্ছে। পয়সা বেশি হলে মানুষ কিছু কিছু পাগলামি করে। এইসব কিছু করেছেন। একজন কাউকে আপনার কাছে পাঠিয়েছেন, সে গিয়ে বলেছে তার নাম ওসমান গনি। হতে পারে না? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনি চলে যান। প্রয়োজন হলে আমরা আবার যোগাযোগ করব। তবে প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা একটা আত্মহত্যা। এ ব্যাপারে সবাই স্যাটিসফাইড। ফ্যামিলির তরফ থেকে তাই বলছে। পোস্টমর্টেম হবে না? হওয়া উচিত। অপঘাতী মৃত্যুর সুরতাল হতে হয়। তবে এরা হচ্ছে সমাজের মাথা। এদের জন্য নিয়মকানুন ভিন্ন। রাকিবউদ্দিন গেট পর্যন্ত মিসির আলীকে এগিয়ে দিলেন। মিসির আলী বললেন, এদের আত্মীয় স্বজন কারোর সঙ্গে কি আমি কথা বলতে পারি? যে বাথরুমে উনি মারা গেলেন সেই বাথরুমটা দেখতে পারি? রাকিবউদ্দিন বিরক্ত গলায় বললেন, কেন? এমনি, কারণ নাই কোনো? কৌতূহল বলতে পারেন। এসব বিষয়ে কৌতূহল যত কম দেখাবেন ততই ভালো। বাড়িতে যান, আরাম করে ঘুমান। জি আচ্ছা। সবুজ শাড়ি পরা মেয়েটি কি ওর আত্মীয়? হ্যাঁ, আত্মীয়। নাদিয়া গনি। রবীন্দ্রসঙ্গীত করেন। নাম জানেন না? ওর সঙ্গে দুটো কথা বলতে পারলে বাড়ি জানতাম। যন্ত্রণা করেন না। মিসির আলী বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন। অসময়ে দীর্ঘ ঘুম এলো। ঘুম ভাঙল দুপুর 2টোর দিকে। খিদেই প্রাণ বের হয়ে যাচ্ছে। খেতে হবে হোটেলে। বাইরে বেরোবার উপায় নেই। ঝমঝম বৃষ্টি পড়ছে। তিনি হাত বাড়িয়ে মাথার কাছে রাখা খাতাটা নিলেন। ওসমান গনি প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে। কথাটা রেখে রাখা দরকার। পাতা ওল্টাতে লাগলেন। ওসমান গনি সম্পর্কে যে পাতায় লিখেছিলেন ওই পাতাটা ছেঁড়া। ইন্সপেক্টর পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন। সন্ধ্যার মধ্যে মিসির আলী আরও একটা তথ্য আবিষ্কার করলেন। তার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে কেউ একজন তার ওপর লক্ষ্য রাখছে। পুলিশের লোক বলেই মনে হলো। সন্ধ্যার পর ডিউটি বদল হওয়ায় অন্য একজন এলো। বৃষ্টি সামনেই পড়ছে। বেচারাকে ছাতা মাথায় হাঁটাহাঁটি করতে দেখা যাচ্ছে। কে জানে সারা রাতি এভাবেই হাঁটতে থাকবে কিনা। রাত 9টার দিকে বৃষ্টি একটু ধরে এলো। মিসির আলী রাতের খাবার খেতে বের হলেন। ছাতা ছাড়াই মাথায় নিরীহ লোকটি চট করে এই গলিতে ঢুকে পড়ল। মিসির আলীও সেই গলিতে ঢুকলেন। ভেবাচোখে খাওয়া লোকটির দিকে গিয়ে বললেন, আপনি কি আমাকে লক্ষ্য রাখছেন? সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জি না স্যার। আপনি পুলিশের লোক না তো? জি স্যার, আমি পুলিশের লোক। তবে আমি আপনার ওপর লক্ষ্য রাখছি না। বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করছি। আমি হোটেল রহমানে ভাত খেতে যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি স্যার খেয়ে এসেছি। মিসিরের লম্বা লম্বা পা ফেলে হোটেলের দিকে রওনা হলেন। তাকে তেমন চিন্তিত মনে হলো না, যদিও চিন্তিত হবার কথা। পুলিশের একজন লোক সারাক্ষণ তাকে ঘরের দিকে লক্ষ্য রাখবে, এটা স্বস্তিবোধ করার মতো কোনো ঘটনা নাই। নিতান্ত সম্পর্কহীন একটা লোক তার সঙ্গে দেখা করতে আসবে, এটা একটা কথার সময় ছিল যখন জাতীয় সমস্যা নিয়ে ভাবতে লাগলো। এখন লাগে না, ক্লান্তিবোধ হয়। তিনি সারা জীবন বিশ্বাস করতেন পৃথিবীতে জটিল সমস্যা বলে কিছু নেই। পৃথিবীর নিজস্ব এক ধরনের সারল্য আছে। সে কারণেই তিনি পৃথিবীর সকল সমস্যাই সরল সমস্যা। কিন্তু আসলে কি তাই? তার ভাবতেও ভালো লাগছে না। ওসমান গনির বিষয়টা নিয়ে কেমন যেন কৌতূহল বোধ করছেন। ওসমান গনি ধনবান, সম্ভবত ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। জীবনে যা পর সবই পেয়ে আত্মহনন করলেন। ঘটনাটা ঘটার আগে ছোট্ট একটা রসিকতা করলেন। এর বেশি কি? মৃত্যু কিভাবে হলো আগামীকালের খবরের কাগজ পড়ে জানা যাবে। কিংবা কে জানে, খবরের কাগজে হয়তো কিছু থাকবে না। ক্ষমতাবান মানুষের কোনো খবরই পত্রিকায় কোনটি যাবে তারাও ঠিক করে দেন। মিসির আলী ডাল ভাত ও 1 পিস ইলিশ খায়ে রাতের খাবার শেষ করলেন। ইলিশ মাছ খাওয়াটা ঠিক হয়নি, গলায় কাঁটা বেঁধে গিয়েছে। ঢক গিললেই তা কাঁটার অস্তিত্ব টের পাওয়া যায়। এমনিতে কোনো কিছু বোঝা যায় না। মুশকিল হচ্ছে গলায় কাঁটা বিঁধলেই অকারণে কিছুক্ষণ পরপর ঢক গিলতে ইচ্ছা করে। বাসায় ঢোকবার মুখে বাড়িওয়ালার ছেলের বউ দিল্লুবার সঙ্গে দেখা হলো। দিল্লুবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন।
মিসেল লক্ষ্য করছেন এই মেয়েটি বৃষ্টি দেখছে পছন্দ করে। বৃষ্টি হলেই মেয়েটাকে তিনি বারান্দায় দেখেন। দিলরুবা খুশি খুশি গলায় ডাকলো, মিসির চাচা, আপনার কি হয়েছে বলুন তো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, তাহলে আমি আরো নিত্য নতুন গল্প বলার অনুপ্রেরণা পাবো। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।